গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান এই প্রতিষ্ঠান থেকে আজ আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিকের একটি বাংলার গদ্যাংশ নিয়ে আলোচনা করব। গদ্যাংশটির নাম জলসত্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো আসুন শুরু করা যাক জলসত্র গদ্যাংশটি। তো জলসত্র গদ্যাংশটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই গদ্যাংশে আমরা দেখতে পাব সমাজের কিছু উচ্চবর্ণের মানুষেরা সর্বদাই বা সর্বক্ষণ নিম্নবর্ণের মানুষদের থেকে স্পর্শ বাঁচিয়ে চলে, অর্থাৎ তাদেরকে ছুঁতে চায় না বা তাদের হাতে জল পর্যন্ত গ্রহণ করতে চায় না। ঠিক সেই রকম এই গদ্যাংশে আমরা একটা ব্রাহ্মণের নাম পাবো, যার নাম মাধব শিরোমণি মশাই। তো এই মাধব শিরোমণি মশাই একদম গোঁড়া ব্রাহ্মণ ছিলেন, যিনি সমাজের উঁচু নীচ সমস্ত ধর্মের সম্প্রদায়দেরকে স্পর্শ বাঁচিয়ে চলতেন। বিশেষত নীচ, যারা উচ্চ বর্ণের বা উচ্চ বংশের নয়, উচ্চ বংশজাত বা ওনাদের সমগোত্রীয় নয়, তাদের থেকে স্পর্শ বাঁচিয়ে চলতেন। তো জলসত্র গদ্যাংশটি শুরু করার আগেই আমাদেরকে জানতে হবে জলসত্র আসলে কি। জলসত্র হলো গ্রীষ্মের দিনে তৃষ্ণার্ত পথিকদের তৃষ্ণা নিবারণের জন্য পথের ধারে বা রাস্তার ধারে যে জলের ব্যবস্থা করা হয়। আমরা সচরাচর দেখতে পাই রাস্তার ধারে মাটির কোনো বড় কলসি, ওতে ঠান্ডা জল, বাতাসা, ছোলা, গুড় ইত্যাদি দেওয়া থাকে। এইগুলো আসলেই তৃষ্ণার্ত পথিক তাদের জন্য। তো জলসত্র একেই বলা হয় যে গ্রীষ্মের দিনে তৃষ্ণার্ত পথিকদের তৃষ্ণা নিবারণের জন্য যে জলের ব্যবস্থা করা হয় তাকেই বলা হয় জলসত্র। তাহলে বোঝাই যাচ্ছে যে জলসত্র গদ্যাংশে আসলে আমরা ওই রকমই বিষয় কিছু জানতে পারব। তো শুরু করছি এখন গদ্যাংশটি। কি বলছে দেখুন। বৃদ্ধ মাধব শিরোমণি মশাই শীঘ্র বাড়ি যাচ্ছিলেন। প্রথমেই বললাম একটা ব্রাহ্মণের নাম জানতে পারবো। তো সেই ব্রাহ্মণটির নাম কি? মাধব শিরোমণি মশাই। বেলা তখন 1টার কম নয়। সূর্য মাথার উপর একটু হেলে গিয়েছে। জ্যৈষ্ঠ মাসের খররৌদ্রে বালি গরম, বাতাস একেবারে আগুন। মাঠের চারিদিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না। এক আধটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন। মাঠের ঘাস রোদে পোড়া কটা। ব্রাহ্মণের কাপড় চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল, আর গায়ে রাখা যায় না। এক একটা আগুনের ঝলকের মতো দমকা হাওয়ায় গরম বালি উড়ে এসে তাঁর চোখে মুখে তীক্ষ্ণ হয়ে বিঁধছিল। জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা এ মাঠ পার হতে যাওয়া যে ইচ্ছে করে প্রাণ দিতে যাওয়ার সামিল, একথা নবাবগঞ্জের বাজারে তাকে অনেকেই বলেছিল। তবুও যে তিনি কারোর কথা না শুনেই জোর করেই বেরোলেন, সে কেবল বোধ হয় কপালে দুঃখ ছিল বলেই। আসলে মাধব শিরোমণি মশাই তার এক শিষ্য বাড়ি যাচ্ছিলেন নবাবগঞ্জ থেকে রতনপুর। সেই পথটি প্রায় 4 ক্রোশ। এই পথে কোনো জলের ব্যবস্থা ছিল না, শুধু খাঁখা মাঠ, ধুধু বালি। গ্রীষ্মের দিনে প্রখর রৌদ্রের তাপে দুপুর 1টার সময়
ঠিক তিনি বেরিয়েছেন, যাচ্ছেন শিষ্য বাড়ি। চারিদিকে যেন বালি এত চিকচিক করছে এবং বালির যে হাওয়া, মানে এক প্রকার লু বইছে, সেই বালি গরম বাতাসের সঙ্গে তার শরীরে এসে বিঁধছে। শরীরে আর কোনো বস্ত্র রাখতে পারছেন না উনি, এত গরম লাগছে ওনাকে। উনি আর হেঁটে চলতে পারছেন না, যেতে পারছেন না। চারিদিকে কোনো পাতা বা গাছ কিছুই দেখা যাচ্ছে না, শুধু খাঁ খাঁ মাঠ। তারপর কি বলছে, পশ্চিম দিকে অনেক দূরে একটা উলু খড়ের ক্ষেত গরম বাতাসে মাথা দোলাচ্ছিল। উলু খড় মানে এক রকমের ঘাস। সেই ঘাসটা পশ্চিম দিক থেকে গরম বাতাসেতেই একটু মাথা নাড়া দিচ্ছিল। যেদিকে চোখ যায় সেদিকেই কেবল চকচকে খড়বালির সমুদ্র। ব্রাহ্মণের ভয়ানক তৃষ্ণা পেল। গরম বাতাসে শরীরের সব জল যেন শুকিয়ে গেল, জিভ জড়িয়ে আসতে লাগলো। তৃষ্ণা এত বেশি হলো যে সামনে ডোবার পাতা পচা কালো জল পেলেও তিনি তা আগ্রহের সঙ্গে পান করবেন। কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর প্রায় 4.5 ক্রোশ এই প্রকাণ্ড মাঠটার মধ্যে যে কোথাও জল পাওয়া যায় না, তা তো তাকে কেউ বাজারেই বলেছিল। এ কষ্ট তাকে ভোগ করতেই হবে। তার মানে কি বলছে, তিনি যখন আসছিলেন ওই গ্রীষ্মের দিনে দুপুর 1টার সময়, তখন চারিদিকে শুধু খাঁখা মাঠ এবং ধুধু বালি দেখতে পাচ্ছিলেন এবং গরম বাতাস তার শরীরে এসে বিঁধছিল, তীরের মতো হয়ে বিঁধছিল। তো সেই সময় তিনি আসছেন, আস্তে আস্তে এত তৃষ্ণা পেয়েছে তার, তখন তার মনে হলো যে পাশে যদি কোথাও পচা একটা ডোবা যদি পাওয়া যায়, তাতে যদি পচা পাতা, গাছের পাতা টাতা যদিও থাকে, তাহলে সেই জলও তিনি পান করতে আগ্রহী। কেননা তিনি ভীষণ তৃষ্ণার্ত, তার ভীষণ জল পিপাসা পেয়েছে। কিন্তু নবাবগঞ্জ থেকে রতনপুর প্রায় 4.5 ক্রোশ। 1 ক্রোশ মানে 2 মাইলের বেশি দূরত্ব। তো এইরকম 4.5 ক্রোশ তাকে ওই একইভাবে হেঁটে যেতে হবে। তাকে তো নবাবগঞ্জের বাজারে অনেকেই বলেছিলেন যে এই পথ এখন হেঁটে যেও না, আপনার বিপদ হতে পারে, কিন্তু তিনি শোনেননি, তিনি যাবেনই। তো সেজন্যই লেখক এখানে বলেছেন এই কষ্ট তাকে হয়তো ভোগ করারই ছিল। ব্রাহ্মণ কিন্তু ক্রমেই ঘেমে নিয়ে উঠতে লাগলেন। তার কান দিয়ে, তার নাক দিয়ে নিঃশ্বাসে যেন আগুনের ঝলক বেরোতে লাগলো। জীব জোর করে চুষেও তা থেকে আর কোনো রস পাওয়া যায় না, ধুলোর মতো শুকনো। চারিদিকে ধুধু মাঠ খররৌদ্রে যেন নাচছে। চকচকে বালিরাশি রোদ ফিরিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ছোট ছোট ঘূর্ণি হাওয়া গরম বালি ধুলো কুটো উড়িয়ে নাকে মুখে নিয়ে এসে ফেলেছে। অসহ্য পিপাসায় তিনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখতে লাগলেন। মনে হতে লাগলো একটু ঘন সবুজ মতো যদি পাতাও পায় তাহলে চুষি। জীবনে তিনি যত ঠান্ডা জল খেয়েছিলেন তা এবার তার একে একে মনে আসতে লাগলো। তার বাড়ির পুকুরের জল কত ঠান্ডা, পাহাড়পুরের কাছারির ইদারার জল সে তো একবারে বরফ। কবে তিনি শিষ্য বাড়ি গিয়েছিলেন, বৈশাখ মাসের দিন। তারা তাকে বড় সাদা কাঁসার ঘটি করে নতুন কলসির জল খেতে দিয়েছিল। সে জল একেবারে হিম। খাবার সময় দাঁত কনকন করে। আচ্ছা, এখন যদি সেই রকম 1 ঘটি জল তাকে কেউ দেয়, তার তৃষ্ণাটা হঠাৎ বেড়ে গিয়ে বুকের কলজে পর্যন্ত যেন শুকিয়ে উঠল। এ মাঠটাকে, এ অঞ্চলে
বলে কচু চুষির মাঠ। তার মনে পড়ল তিনি শুনেছিলেন এ জেলার মধ্যে এত বড় মাঠ আর নেই। আগে আগে অনেকে নাকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দুপুরে এ মাঠ পার হতে গিয়ে সত্যি সত্যি প্রাণ হারিয়েছে। গরম বালির উপর তাদের নির্জীব দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। অসহ্য জলপিপাসায় তারা আর চলতে অক্ষম হয়ে গরম বালির উপর ছটফট করে প্রাণ হারিয়েছে। সত্যি তো, এখনো তো দুক্রোশ দূরে গ্রাম। যদি তিনিও, কি বলছে দেখুন। আস্তে আস্তে ব্রাহ্মণ শিরোমণি মশাই অর্থাৎ মাধব শিরোমণি মশাই যখন কিছুটা পথ অতিক্রম করলেন, তখন তিনি আর হাঁটতে পারছেন না। আস্তে আস্তে ঘেমে নিয়ে উঠেছেন। শরীর আর বস্ত্র রাখতে পারছেন না তিনি। তখন তার মনে হলো তার জিভটাকে চুষেও যদি একটু জল পাওয়া যায় তাহলেও তার কিছুটা তৃষ্ণা নিবারণ হতো, কিন্তু তাও পাওয়া যাচ্ছে না। এবং আরও মনে হতে লাগলো যদি সামনে কোনো গাছের পাতাও পাওয়া যায় তাহলে তিনি চিবিয়ে খাবেন, যদি তার তৃষ্ণা কিছুটা মেটে তার জন্য। তারপরে কি বলছে, এইরকম করতে করতে তিনি যখন হাঁটছেন তখন তার মনে পড়ল জীবনে যত রকমের ঠান্ডা জল খেয়েছিলেন সেই জলের কথা। তার মনে হলো যে কবে সেই তার শিষ্য বাড়ি গিয়েছিলাম, তারা একদম সাদা একটা কাঁসার ঘটি করে ঠান্ডা জল দিয়েছিলেন। সেই জল একেবারে হিম, এত ঠান্ডা, খেলে প্রাণ জুড়িয়ে যায়। আবার তার বাড়ির কাছে যে পুকুর আছে সেই পুকুরের জল কত ঠান্ডা। তো বিভিন্ন রকমের জলের আইটেম তার এখন মনে পড়ে গেল আস্তে আস্তে। তো এরকম ভাবতে ভাবতে তার এটা মনে হতে লাগলো, আচ্ছা এইরকম যদি ঠান্ডা জল ঠিক এখন আমাকে কেউ দিত তাহলে। হঠাৎ করে এই কথাটা ভাবতে ভাবতে তার বুক একদম শুকিয়ে উঠলো, বুকের কলজে একবারে শুকিয়ে উঠলো, আঁতকে উঠলো। তিনি তো জল পাচ্ছেন না, বৃথাই ওই সমস্ত কথা ভাবছেন। তারপর তিনি মাঠ পেরোচ্ছেন, নবাবগঞ্জের মাঠ। সেই মাঠটাকে ওই অঞ্চলে বলা হয় কচু চুষির মাঠ। তার একটা ঘটনা আছে, কারণ আছে কেন কচু চুষির মাঠ বলা হয়, এবং এটি পরীক্ষায় প্রচুর আসে যে এ মাঠটাকে এ অঞ্চলে বলে কচু চুষির মাঠ। কচু চুষি মাঠ এমন নাম হওয়ার কারণ কি, বা কচু চুষির মাঠ বলার কারণ কি, তো আমি পরে বলছি কেন বলা হয়, তার জন্য একটা বিরাট ঘটনা আছে। তো সেই কচু চুষির মাঠে তখনকার দিনে মানুষ, মানে এই ঘটনাটা, মানে এই গদ্যাংশটি যেটা পড়া হচ্ছে প্রায় আজ থেকে 60 কি 100 বছর আগেকার কথা, বাংলাদেশের একটি ঘটনা। তো তখনকার দিনে তো যানবাহন অতটা ছিল না, যাতায়াত ব্যবস্থা অতটা ভালো ছিল না। তো তার জন্য অধিকাংশ মানুষ কি করতেন, পায়ে হেঁটে যাতায়াত করতেন। মোটামুটি 5-6 কিলোমিটার বা তার বেশি অনেক মানুষ প্রায় দিনই তাদেরকে যাতায়াতের জন্য বা বিভিন্ন জায়গায় যেতে গেলে হেঁটেই যেতে হতো। তো ঠিক সেই রকম মাধব শিরোমণি মশাইও হেঁটে হেঁটে যাচ্ছিলেন। কোথা থেকে কোথায় না, নবাবগঞ্জ থেকে রতনপুর, যেটি প্রায় 4.5 ক্রোশ দূরত্ব। তো এই 4.5 ক্রোশ মাঠটার মধ্যে কোথাও জলের ব্যবস্থা ছিল না। এত বড় মাঠ, যে মাঠটায় অনেকে আগেকার দিনে হেঁটে যেতে 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 তাদের শরীর আর চলতো না, পা আর সামনের দিকে এগোতো না, তখন তারা ওই গরম বালির মধ্যে লুটিয়ে পড়তো এবং শেষ পর্যন্ত প্রাণ হারাতো। ঠিক সেই রকমই কথাটি মাধব শিরোমণি মশাইয়ের মনে পড়ে গেল যে আমিও তো এই রকম এত বড় মাঠটাকে, কোথাও জলের কোনো ব্যবস্থা নেই, কোথাও একটা গাছপালা নেই, এত খররৌদ্রে দুপুর 1টার সময় আমি বেরোচ্ছি,
যাচ্ছি, যদি আমারও সেরকম অবস্থা হয়। এ কথাটা ভাবতে লাগলো এবং তার তৃষ্ণাটা আরও বেড়ে গেল, মনের মধ্যে যন্ত্রণা আরও বেড়ে গেল। তিনিও ভাবতে লাগলেন, যদি আমারও সেই রকম মানুষের মতো, যারা আজ থেকে কয়েক বছর আগে মারা গেছে এইরকমই পিপাসার্ত অবস্থায়, যদি আমারও এই ঘটনা ঘটে। কে ভাবতে লাগলেন? না, মাধব শিরোমণি মশাই। তারপর কি বলছে? শুধু মনের জোরে পথ চলতে লাগলেন। এই পথ হাঁটার শেষে কোথায় যেন এক ঘটি ঠান্ডা কনকনে হিমজল তার জন্য কে রেখে দিয়েছে। পথ হাঁটার বাজি জিতলে সেই জল ঘটিটাই যেন তার পুরস্কার। এই ভেবেই তিনি কলের পুতুলের মতো চলছিলেন। আধগ্রস্তাক পথ চলে উড়ুঘরের বনটা ডাইনে ফেলি দেখলেন বোধ হয় আর আধগ্রস পথ দূরে একটা বড় বট গাছ। গাছটার তলায় কোনো পুকুর হয়তো থাকবে, না থাকে ছায়াও তো আছে। কি বলছে? মাধব শিরোমণি মশাই এবার চলতে লাগলেন শুধু তার মনের জোরে। এখন তার পা আর সামনের দিকে এগোচ্ছে না, তার শরীর আর সায় দিচ্ছে না, সে আর হাঁটতে পারছে না, একেবারে অবসন্ন হয়ে পড়েছে। কিন্তু তারপরেও তিনি মনের জোরে, তিনি মনে মনে ভাবতে লাগলেন যে এই পথটা যদি আমি পার হতে পারি, তাহলে হয়তো আমার জন্য পুরস্কার স্বরূপ কে যেন এক ঘটি ঠান্ডা হিমের মতো বা বরফের মতো জল রেখে দিয়েছে, যে জল আমি পান করব, এটাই আমার পুরস্কার। এটা ভেবে তিনি হাঁটতে লাগলেন। তখন তার শরীর আর চলছে না, সে শুধুমাত্র কলের পুতুলের মতো। পুতুলের কি জীবন থাকে? জীবন থাকে না তো। পুতুলকে যদি চালনা করা হয় তবেই সে চলতে পারে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যদি কেউ সরিয়ে দেয় তবেই সে সরে যেতে পারে, তার আগে সে নিজে যেতে পারে না। ঠিক সেই রকম তিনিও শুধুমাত্র মনের জোরে ওই কলের পুতুলের মতো এগিয়ে চলতে লাগলেন এবং মনে মনে ভাবতে লাগলেন তার জন্য কেউ যেন পুরস্কার স্বরূপ এক ঘটি জল রেখেছে, যদি এই পথটা অতিক্রম করা যায়। তারপরে তিনি দেখলেন যে মনে হয় আর একটু আধগ্রস পথ দূরে একটা বট গাছ আছে। তিনি আরও ভাবতে লাগলেন যে বট গাছটা হয়তো আছে, সেখানে গেলে আমি জল পাই বা না পাই, একটু ছায়াও তো পাবো। তারপর কি বলছে দেখুন। বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র, 4-5টা নতুন জ্বালায় জল, এক পাশে কচি ডাব, এক ধামা ভিজে ছোলা, একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড়, একটা ছোট ধামায় আধ ধামা বাতাসা, বাঁশের চেরা একটা খোল কাতার দড়ি দিয়ে আর একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা। একজন জ্বালা থেকে জল উঠিয়ে চেরা বাঁশের খোলে ঢেলে দিচ্ছে, আর লোকে বাঁশের খোলের এ মুখে অঞ্জলি পেতে পান করছে। তো এই লাইনটা খুব পরীক্ষায় প্রশ্ন পড়ে যে বটতলায় পৌঁছে দেখলেন একটা ড্যাশ, তাহলে শূন্যস্থানে কি হবে? বটতলায় পৌঁছে দেখলেন একটা জলসত্র। জলসত্রে কি কি ছিল? জলসত্রে ছিল 4-5টা নতুন জ্বালায় জল, এক পাশে কচি ডাব, এক ধামা ভিজে ছোলা, একটা বড় জায়গায় অনেকটা নতুন আখের গুড়, একটা ছোট ধামায় আধ ধামা বাতাসা, আর বাঁশের চেরে একটা খোলকাতার দিয়ে দড়ি দিয়ে একটা বাঁশের খুঁটির গায়ে বাঁধা। একজন জ্বালা থেকে জল তুলে সেই বাঁশের খোলের মধ্যে জলটা দিচ্ছে, আর অন্যজনেরা অঞ্জলি পেতে পান করছে। বাঁশের খোল কাতার আবার কীরকম? ঠিক এটা গ্লাসের মতো। বাঁশ ঠিক অনেক লম্বা হয়, তো এতটা লম্বা, এতটা হাইট অনুযায়ী মাঝে মাঝে একটা গিঁট থাকে দেখবেন, তাই তো? তো সেই গিঁট, একদিকের গিঁটটা কেটে ফেলা হয়। ধরুন এটা বাঁশ, ঠিক আছে, এটা ধরুন গিঁট, ঠিক আছে, এই গিঁটটা রেখে দেওয়া হলো।
ঠিক আছে। আর এই গিঁটটা কেটে ফেলা হলো, এই দিকের এটা গিঁটটা কেটে ফেলা হলো। কি হলো, ফলে এই দিকের গিঁটটা আর জল পড়বে না, নিচে আর জল পড়বে পড়বে না, কিন্তু এই দিকে জল অনায়াসেই তোলা যাবে, ঠিক গ্লাসের মতো হয়ে যায়। তো ঠিক সেই রকম একটা করা হয়েছে বাঁশের খোল, যেটার সাহায্যে জল তুলে দিচ্ছে এবং অন্যরা অঞ্জলি পেতে পান করছে। অঞ্জলি পেতে মানে হাতে এরকম করে পান করছে। তো জলসত্রটা কীরকম ছিল প্রথমেই পাওয়া গেল। জলসত্রের মধ্যে কি ছিল, বাতাসা ছিল, ছোলা ছিল, গুড় ছিল, কচি ডাব ছিল ইত্যাদি। তারপর কি বলছে দেখুন, বটতলায় যারা বসেছিল ব্রাহ্মণ দেখে শিরোমণি মহাশয়কে তারা খুব খাতির করলো। একজন জিজ্ঞাসা করলে, ঠাকুর মহাশয়ের আগমন হচ্ছে কোথা থেকে? একজন বলল, আহা সে কথা রাখো, বাবা ঠাকুর আগে ঠান্ডা হন। শিরোমণি মশাই সেখানে বসলেন। সেখানে প্রকাণ্ড বটগাছটা প্রায় 2-3 বিঘা জমি জুড়ে আছে। হাতির সুরের মতো লম্বা লম্বা ঝুড়ি চারিদিকে নেমেছে। একজন তাকে তামাক সেজে দিয়ে একটা বটপাতা ভেঙে নিয়ে এলো নল করবার জন্য। আহা কি ঝিরঝিরে হাওয়া! এই অসহ্য পিপাসা ও গরমের পর এমন ঠান্ডা ঝিরঝিরে বাতাস ও তৈরি তামাকে তার তৃষ্ণা অনেকটা কমে গেল। তামাক খাওয়া শেষ হলো। একজন বললে, ঠাকুরমশাই হাত পা ধুয়ে ঠান্ডা হন, ভালো সন্দেশ আছে ব্রাহ্মণদের জন্য আনা, সেবা করে একটু জল খান, এই রোদে এখন আর যাবেন না, বেলা পড়ুক। তো কি বলছে, শিরোমণি মশাই যখন এলেন সেখানে দেখলেন যে বটগাছটা আছে, বা যে বটগাছটার তলায় জলসত্রটা করা হয়েছে, সেই বটগাছটা প্রায় 2-3 বিঘা জমি জুড়ে আছে। এটা পরীক্ষায় শর্ট কোশ্চেনে আছে যে সেখানে প্রকাণ্ড বটগাছটি প্রায় 1.5 বিঘা জমি জুড়ে আছে। 2-3 বিঘা জমি জুড়ে আছে, তাই তো। তো এই বটগাছের ছায়ায় যখন তিনি বসলেন, তাকে কেউ একজন তামাক সেজে দিল এবং ঠান্ডা ঝিরঝিরে বাতাসও পাচ্ছিলেন, এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন এরপর হয়তো তিনি ওই ঠান্ডা কচি ডাব, জল ইত্যাদি পান করবেন। এরকম ভেবে তার মনের পিপাসাটা কিছুটা দূর হয়ে গেল। তারপর কি বলছে দেখুন, তারপর জলসত্রের মধ্যে থাকা সদস্যরা অনেকে বললেন যে, ঠাকুর মশাই এখন আপনি আর যাবেন না, একটু বেলা পড়ুক তারপর যাবেন। তখন মাধব শিরোমণি মশাই ওদেরকে কি জিজ্ঞেস করছে দেখুন। তারপর শিরোমণি মহাশয় জিজ্ঞাসা করলেন, এ জলসত্র কাদের? আগে ওই আমডোরের বিশ্বাসদের, শ্রীমন্ত বিশ্বাস আর নিতাই বিশ্বাস নাম শুনেছেন? শিরোমণি মশাই বললেন, বিশ্বাস? সদগোপ? আগে না, কলু। সর্বনাশ! নতুন মাটির জ্বালা ভর্তি জল, কচি ডাবের রাশি দেখে পিপাসার্ত শিরোমণি মশাই যে আনন্দ অনুভব করছিলেন তা তার এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। কলুর দেওয়া জলসত্রে তিনি কি করে জল খাবেন? তিনি নিজে এবং তার বংশ চিরদিন অশূদ্রে প্রতিগ্রাহী। আজ কি তিনি ওহ, ভাগ্যে কথাটা জিজ্ঞেস করলাম, নয়তো এখনই তো মাধব শিরোমণি মশাই যখন সামনে জলসত্র রাখা আছে, জলের বিভিন্ন রকম ব্যবস্থা করা আছে, ঠিক জল খাওয়ার আগে তার মনে হলো জিজ্ঞেস করি যে এই জলসত্র কাদের। তো জিজ্ঞেস করলেই তিনি জানতে পারলেন যে এটি যাতে কলুদের। তো তখনই তার সমস্ত যে মনের যে আনন্দ, যে জলপান করবেন এরপর, সে সমস্ত কিছু আনন্দটা তার কর্পূরের মতো উঠে গেল। তিনি ভাবতে লাগলেন,
যে ভাগ্যিস আমি জিজ্ঞেস করলাম, যদি না জিজ্ঞেস করতাম তাহলে হয়তো আমাকে ওই নিম্নবর্ণের মানুষের হাতে জল পান করতে হতো। এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন যে দীর্ঘদিন আমি এবং আমার বংশের কেউ এরকম নিচু জাতের হাতে জল খায় না, আমরা চিরদিন অশূদ্রে প্রতিগ্রাহী, তাহলে আমার তো এখন ঠিক হবে না জল খাওয়া। শিরোমণি মহাশয় জিজ্ঞাসা করলেন, এ জলসত্র কতদিনের দেওয়া? তা আজ প্রায় 15-16 বছর হবে। শ্রীমন্ত বিশ্বাসের বাপ তারাচাঁদ বিশ্বাস এই জলসত্র বসিয়েছিলেন। সে হয়েছিল কি বলি শুনুন, বলে লোকটা সেই কাহিনী বলতে আরম্ভ করলেন। কাহিনীটা কি? আসলে ব্রাহ্মণ শিরোমণি মশাই অর্থাৎ মাধব শিরোমণি মশাই তিনি জিজ্ঞেস করলেন যে এই জলসত্রটা তো হয়েছে, ঠিক আছে মানলাম, তো এটা কতদিন আগেকার? তো জলসত্রে বসে থাকা একটা লোক তখন বলল যে এই জলসত্রটা প্রায় আজ থেকে 15-16 বছর আগেকার। এই জলসত্রটি বসানোর পিছনে একটা বিরাট কাহিনী আছে, একটা গল্প আছে। কেন জলসত্রটা বসানো হয়েছিল সেই গল্পটা এবার বলছে, শুনুন। আমডোরের তারাচাঁদ বিশ্বাস যখন ছোট, 14-15 বছর বয়স, তখন তার বাপ মা মারা যায়। সংসারে কেবল 9-10 বছরের একটি বোন ছাড়া তারাচাঁদের আর কেউ ছিল না। ভাই বোনে মাথায় করে কলা, বেগুন, কুমড়ো এসব বিক্রি করত, এতেই তাদের সংসার চলত। সেবার বৈশাখ মাসের মাঝামাঝি তারাচাঁদ ছোট বোনটিকে নিয়ে নবাবগঞ্জের হাটে তালশাঁস বিক্রি করতে গিয়েছিলেন। ফেরার সময় তারাচাঁদ মাঠের আর কিছু ঠিক পায় না। নবাবগঞ্জ থেকে রতনপুর পর্যন্ত এই 4.5 ক্রোশ বিস্তৃত, বেশি তো কম নয়, কোথাও একটা গাছ পর্যন্ত নেই। বৈশাখ মাসের দুপুর রোদে মাঠ বেয়ে আসতে তারাচাঁদের ছোট বোনটা অবসন্ন হয়ে পড়ল। তারাচাঁদের নিজের মুখে শুনেছি, ছোট্ট বোনটি মাঠের মাঝামাঝি এসে বললে, দাদা আমার বড় তেষ্টা পেয়েছে, জল খাবো। তারাচাঁদ তাকে বোঝালে, বললে একটু এগিয়ে চল, রতনপুরের কৈবর্তপাড়ায় জল খাবো। সেই একটু আগিয়ে, মানে 2 ক্রোশেরও কম নয়। আর খানিকটা এসে মেয়েটা তেষ্টায় রোদে অবসন্ন হয়ে পড়ল। বারবার বলতে লাগলো, ও দাদা তোর দুটি পায়ে পড়ি, দে আমায় একটু জল। তারাচাঁদ তাকে কোলে তুলে নিয়ে এই বট গাছটার ছায়ায় নিয়ে এসে ফেললে। ছোট্ট মেয়েটা তখন আর কথা বলতে পারছে না। তারাচাঁদ তার অবস্থা দেখে তাকে নামিয়ে রেখে ছুটে জলের সন্ধানে গেল। সেখান থেকে 8 ক্রোশ তফাতে রতনপুরের কৈবর্তপাড়া থেকে 1 ঘটি জল এনে দেখে তার ছোট বোনটা তখন গাছতলায় মরে পড়ে আছে, তার মুখে একটা কচুর ডগা। এই বটগাছটা তখন ছোট ছিল, ওরই তলায় অনেক কচুবন ছিল। তেষ্টায় যন্ত্রণায় মেয়েটা সেই বুনো কচুর ডগা মুখে করে তার রস চুষেছিল। সেই থেকেই এই মাঠটার নাম হলো কচুচুষির মাঠ। তাহলে এই মাঠটার নাম কেন কচুচুষির মাঠ হলো, এবার আমরা জানতে পারলাম যে কেন হলো। না, আমডোরের তারাচাঁদ বিশ্বাস যখন ছোট ছিলেন, অর্থাৎ যখন তার বয়স 14-15 বছর, তখন তার মা এবং বাবা দুজনেই মারা যায়। তার বোনের বয়স তখন প্রায় 9 বছর। তখন তাদের সংসারে ওই ভাই এবং বোন, অর্থাৎ তারাচাঁদ বিশ্বাস এবং তার ছোট বোন ছাড়া আর কেউ ছিল না। তখন তারা বিভিন্ন রকমের সবজি, বিশেষত লাউ, মূলো, কলা, বেগুন, কুমড়ো ইত্যাদি নিয়ে তারা হাটে বা বাজারে বিক্রি করতে যেত। তো ঠিক সেই রকমই একদিন তারাচাঁদ বিশ্বাস এবং তার ছোট্ট বোন তালশাঁস বিক্রি করতে গিয়েছিল।
কোথায়, কতটা পথ হেঁটে? না, নবাবগঞ্জ থেকে রতনপুর হেঁটে, যে পথটার দূরত্ব প্রায় 4.5 ক্রোশ গ্রীষ্মের দিনে। তো এরকম গরমের দিনের মধ্যে তারাচাঁদ বিশ্বাস এবং তার বোন তালশাঁস বিক্রি করে যখন বাড়ি ফিরছিলেন প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে, তখন তারাচাঁদ বিশ্বাসের ছোট্ট বোনটি আর চলতে পারছিল না, হাঁটতে পারছিল না, একদম অবসন্ন হয়ে পড়ল। তারপর তার ভাইকে বারবার রিকোয়েস্ট বা অনুরোধ করতে লাগলো যে দাদা আমাকে একটু জল দাও, আমার ভীষণ তেষ্টা পেয়েছে, আমি আর চলতে পারছি না। তখন তার দাদা দেখছে আমার ছোট্ট বোনকে কি করে কি করব, তাকে আস্তে আস্তে বোঝাতে লাগলো, আর একটু চল না বোন, আর একটু চল, সামনে চল, গিয়ে দেখবি তোকে জল দেব, সামনেই জল আছে। এরকম করে বলে 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 বুঝিয়ে বুঝিয়ে আনতে লাগলো। কিন্তু পথটি তো কম নয়, প্রায় 4.5 ক্রোশ। তো এরকম সময় যখন হাঁটতে 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 তারাচাঁদ বিশ্বাস এবং তার বোন আসছিল, শেষ পর্যন্ত তার ছোট্ট বোনটি আর হাঁটতে পারল না এবং তার ভাইকে বলল, দে না ভাই, তোর পায়ে পড়ি, আমায় একটু জলের ব্যবস্থা করে দে। তখন তারাচাঁদ বিশ্বাস ছুটে তার বোনটিকে ওই বট গাছটির তলায় রেখে চলে গেল এবং বলল, কাছেই জলের ব্যবস্থা আছে, আমি সেখান থেকে জল নিয়ে আসছি, তুমি একটু বসো এখানে। যখন তারাচাঁদ বিশ্বাস জলের সন্ধানে গেল, অর্থাৎ কৈবর্তপাড়া থেকে জল আনতে গেল এবং জল নিয়ে এলো, তখন দেখল তার ছোট্ট বোনটি আর বেঁচে নেই। সেই ছোট্ট বোনটি ওই বট গাছের ছায়ায় বসে থাকাকালীন অবস্থায় তার এত তেষ্টা পেয়েছিল, এত পিপাসা পেয়েছিল যে সামনেই যে একটা কচু বন ছিল, সেই কচু বন থেকে একটা কচুর ডগা নিয়ে সে তার রসটা চুষেছিল তৃষ্ণা নিবারণের জন্য, একটু জলের জন্য। সেই রকম ওই কচুর ডগাটা মুখে নিয়ে শেষ পর্যন্ত সে প্রাণ ত্যাগ করেছিল, অর্থাৎ মারা গিয়েছিল। তারাচাঁদ বিশ্বাস এসে দেখে যে তার ছোট্ট ওই 9 বছরের বোনটি ওই কচুর ডগা মুখে করে নিয়ে চুষতে চুষতেই মারা গেছে। তো সেই থেকেই এই প্রকাণ্ড মাঠটির নাম দেওয়া হয় কচু চুষির মাঠ। এটা পরীক্ষায় বারবার করে পড়ে যে মাঠটির নাম কচু চুষির মাঠ এমন হওয়ার কারণ কি, এটা পরীক্ষায় পড়ে। তাহলে আমাদের কি বলতে হবে, এই পুরো ঘটনাটা যেটা বললাম, অর্থাৎ আমরোয়ের তারাচাঁদ বিশ্বাস এবং তার বোন যখন তার মা বাপ মারা যায়, পুরো ঘটনাটা শেষ পর্যন্ত কচু চুষির মাঠ এই কারণে বলা হয়। এটা আমাদেরকে গুছিয়ে লিখতে হবে। তারপর কি বলছে দেখুন, তারাচাঁদ বিশ্বাস ব্যবসা করে বড় লোক হয়েছিল। শুনেছি নাকি তার সে বোন তাকে স্বপ্নে দেখা দিয়ে বলতো, দাদা ওই মাঠের মধ্যে সকলের জল খাবার জন্য তুই একটা জলসত্র করে দে। তাই তারাচাঁদ বিশ্বাস এখানে এই বটগাছ পিতিষ্টে করে জলসত্র বসিয়ে গেছে। সে আজ 15-16 বছর কি 20 বছরের কথা হবে। ঠাকুরমশাই কচুচুষি মাঠের এই জলসত্র এদিকের সকলেই জানে। বলবো কি বাবা ঠাকুর, এমনও শুনেছি যে মাঠের মধ্যে জল তেষ্টায় বেঘরে পড়ে ঘুরপাক খাচ্ছে। এমন লোক নাকি কেউ কেউ দেখেছে, একটা ছোট্ট মেয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে বলছে, ওগো আমি জল দেব, তুমি আমার সঙ্গে এসো। কি বলছে? তারাচাঁদ বিশ্বাস শেষ পর্যন্ত ব্যবসা করে, অর্থাৎ তার মা বাপ তার যখন বয়স 15 থেকে 16 বছর হবে, খুব জোর 14 থেকে 15 বছর হবে,
যখন তার মা বাবা মারা যায় তখন ওই ছোট্ট বোন এবং তারাচাঁদ বিশ্বাস, তার সংসার আর কেউ ছিল না। এবং তারপরে তার বোন যখন মারা যায় তারপর থেকে তিনি ওই ব্যবসা করেই বড়লোক হয়েছিলেন। এবং তখন নাকি তার বোন স্বপ্নে দেখাতো যে দাদা তুই ওই বট গাছের তলায় একটা জলসত্র করে দে, আমার মতো অনেক পথিক যারা ওই গরম বালির মধ্যে লুটিয়ে পড়ে গ্রীষ্মের দিনে মারা যায়, তাদের জন্য তুই একটা জলসত্র বানিয়ে দে। তো স্বপ্নের তার ওই বোনের কথা শুনে তারাচাঁদ বিশ্বাস শেষ পর্যন্ত জলসত্র বানিয়েছিল। এবং যে লোকটা মাধব শিরোমণি মশাইকে এই কাহিনীটি বলছে যে কচুচুরির মাঠ কেন হলো, জলসত্রটা কে বানালো, কিভাবে বানালো, এই যে বলছে সে আরও বলছে যে শোনা যায় নাকি এই মাঠটার মধ্যে কে যেন ঘুরপাক খাচ্ছে মাঝে মাঝে, অনেকে সেটা দেখেছে। এবং আরও একটা ভাষা ভাষা আওয়াজে যেন শোনা যায় কে যেন বলছে, ওগো আমি তোমাদের জল দেব, তুমি আমার সঙ্গে এসো। এইভাবে গ্রীষ্মের দিনে প্রচণ্ড যখন গরম, চারিদিকে রোদ এবং কোথাও কিছু নেই, সব দিক খাঁকা করছে, সেই পরিস্থিতিতে ওই মাঠটি থেকে নাকি এরকম আওয়াজও শুনতে পাওয়া যায়। এই লোকটা এই কাহিনীটি বলছে। তারপর বলছে লোকটা তার কাহিনী শেষ করলো। তারপর বললে, সত্যি মিথ্যে জানি না ঠাকুরমশাই, লোকে বলে তাই শুনি। বৈশাখ মাসের দিন ব্রাহ্মণের কাছে মিথ্যে বলে কি শেষকালে, অর্থাৎ কথাটা শেষ করলেন না, মানে শেষকালে কি আমি মরবো বা আমার কি কোনো অঘটন ঘটবে এটা বলতে চাইলো লোকটা, বাট ওটা মনের মধ্যেই রাখলো। লোকটা দুই হাতে নিজের কান মুলে কপালে ঠেকিয়ে একবার প্রণাম করলো। বেলা পড়ে এলো, কত লোকে জলসত্রে আসতে যেতে লাগলো। একজন চাষা পাশের মাঠ থেকে লাঙল ছেড়ে বটতলায় উঠল। ঘেমে সে নেই উঠেছে, একটু বিশ্রাম করে সে তৃপ্তির সঙ্গে ছোলা গুড় আর জল খেয়ে বসে গল্প করতে লাগলো। এক বুড়ি অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরছিল। গাছতলায় এসে এসে ঝুলি নামিয়ে একটু জল চেয়ে দুই হাত পা ধুলো। একজন বললে, আব্দুলের মা একটা ডাব খাবা? আব্দুলের মা একগাল হেসে বললে, তা দেও দেখি মোরে, আজ একটা খাই, মরবো তো খেয়েই মরি। একজন লোক পরনে টাটকা কোড়া কাপড়ের উপর নতুন পাট ভাঙা ধপধপে সাদা টুইলের শার্ট, হাঁটু পর্যন্ত কাপড় তোলা পায়ে এক পা ধুলো বটতলায় এসে হতাশভাবে ধপ করে বসে পড়ল। কেউ জিজ্ঞেস করলে, সমীরউদ্দিন মিয়া যে আজ ছানির দিন ছিল না? সমীরউদ্দিন সম্পূর্ণ ভদ্রতা সঙ্গত নয় এমন একটি বাক্য উচ্চারণ করে ভূমিকা ফেঁদে তার মকদ্দমার একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করে গেল এবং যে উকিলের হাতে তার কেস চলছিল সে সম্বন্ধে এমন কতকগুলো মন্তব্য প্রকাশ করলে যে তিনি সেখানে উপস্থিত থাকলে সমীরউদ্দিনের বিরুদ্ধে আর একটা কেস হতো। তারপর সে পোয়াটা আখের গুড়ের সাহায্যে আজসের আন্দাজ ভিজে ছোলা উদরসাত করে এক ছিলিম তামাক খেয়ে বিদায় নিল। রোদ ক্রমে পড়ে এলো। বৈকালের বাতাসে কাছেরই একটা ঝোপ থেকে ডাঁসা খেজুরের গন্ধ ভেসে আসছিল। হলুদ রঙের সোনালি ফুলের ঝড় মাঠের পেছনটা থেকে আলো করে দিচ্ছিল। একটা পাখি আকাশ বেয়ে ডানা মেলে চলছিল, বউ কথা কও, বউ কথা কও। তারপর আস্তে আস্তে ওই জলসত্রে বিভিন্ন ধরনের লোক আসতে লাগলো। প্রথমে এলো একটা চাষা, সে জল খেলো, কিছু ছোলা বাতাসা ইত্যাদি খেলো। তারপরে এলো একটা বুড়ি মেয়ে যে ভিক্ষা করে, সে এসে একটা কচি ডাব খেলো এবং সে আরও বলল, তা দাও দেখি মোরে, যদি খাই তো আজ খেয়েই মরবো। তারপরে একটা লোক এলো, সমীরউদ্দিন মিয়া, সে বিভিন্ন রকমের কেসের মধ্যে জর্জরিত ছিল, সে ওই সমস্ত বৃত্তান্ত বকতে শুরু করলো। তো বিভিন্ন রকমের লোক আস্তে আস্তে জলসত্রে আসতে লাগলো। তারপর আস্তে আস্তে বেলা করে এলো, অর্থাৎ সন্ধ্যে ঠিক নামবে। তখন
বাতাস আস্তে আস্তে একটু ঠান্ডা হলো, গরমের দাবদাহ গ্রীষ্মের কিছুটা কমলো। এবং সেই সময় একটা পাখি যার নাম বউ কথা কও, সে তার সুর বেয়ে নিজের বাসায় ফিরছিল সন্ধ্যা নামার ঠিক আগে। শিরোমণি মশাই বসে বসে মনে হলো 20 বছর আগে তার 8 বছরের পাকলি মেয়ে উমার মতো ছোট্ট একটি মেয়ে এই বটতলায় অসহ্য পিপাসায় জলের অভাবে বুনো কচুর ডগা রস চুষেছিল। আজ তারই স্নেহ করুণা এই বিরাট বটগাছটার নিবিড় ডালপালায় বেড়ে ওঠে এই জলকষ্ট পীড়িত পল্লী প্রান্তরের এক ধারে পিপাসার্ত পথিকদের আশ্রয় তৈরি করেছে। এরই তলায় আজ 20 বছর ধরে যে মঙ্গলরূপিণী জগদ্ধাত্রীর মতো 10 হাত বাড়িয়ে প্রতি নিধাগ মধ্যাহ্নে কত পিপাসাতুর পল্লী পথিককে জল যোগাচ্ছে। চারিধারে যখন সন্ধ্যা নামে, তপ্ত মাঠ যখন ছায়া শীতল হয়ে আসে, তখনই কেবল দিনের সমস্ত পরিশ্রমের পর সেই মেয়েটি অস্ফুট জ্যোৎস্নায় শুভ্র আঁচল উড়িয়ে কোনো অজ্ঞাত ঊর্ধ্বলোকে তার নিজের স্থানটিতে ফিরে চলে যায়। আর পৃথিবীর বালিকা জীবনের ইতিহাস সে কথা সে ভোলেনি। যে লোকটা জল দিচ্ছিল তার নাম চিনিবাস, জাতের সৎগোপ। শিরোমণি মশাই তাকে বললেন, ও হে বাপু, তোমার ওই বড় ঘটিটা বেশ করে মেজে 1 ঘটি জল দাও আমায়। আর ব্রাহ্মণের জন্য আনা সন্দেশ আছে বললে না? তো এখানেই আমাদের গদ্যাংশটি শেষ হলো। কি বলছে দেখুন। শিরোমণি মশাই যখন পুরো জলসত্রটা কারা বসিয়েছিল, কেন বসিয়েছিল, কিভাবে বসানো হলো, তারাচাঁদ বিশ্বাসের ছোট্ট সেই বোন 9 বছরের, তার মৃত্যু, কিভাবে পিপাসার্ত অবস্থায় ছটফট করে ওই মাঠের মধ্যে মারা গিয়েছিল, সবই তিনি জানলেন। জানার পর এবং এও দেখলেন যে জলসত্রে কত মানুষ, কত পিপাসার্ত মানুষ এসে তাদের পিপাসা নিবারণ করছে, ক্ষুধা নিবারণ করছে। তো এ সমস্ত কিছু দেখার পর যখন সন্ধ্যা নেমে এলো, আস্তে আস্তে সারাদিনের ক্লান্তির পর যখন সবাই বাড়ি ফিরে যাচ্ছে, সমস্ত কিছু দেখলো। এই সমস্ত কিছু দেখতে দেখতে মাধব শিরোমণি মশাইয়ের মনে পড়ে গেল তারও সেই ছোট্ট মেয়ে উমার কথা। অর্থাৎ মাধব শিরোমণি মশাইয়েরও একটা মেয়ে ছিল যার নাম উমা, তার বয়স হচ্ছে 8 বছর। তো সে তার উমার সঙ্গে তুলনা করলো ওই তারাচাঁদ বিশ্বাসের ছোট্ট বোনটির সঙ্গে। অর্থাৎ তিনি মনে করলেন যে আমার মেয়ে অর্থাৎ উমার মতোই একটি মেয়ে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে এই মাঠটি পার হতে গিয়ে মারা গিয়েছিল। তার জন্যই আজ এই জলসত্র করা হয়েছে। কত পথিকের তৃষ্ণা নিবারণ করা হচ্ছে, কত মানুষ এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটু ঠান্ডা জল এখান থেকে পাচ্ছে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে তার মন আস্তে আস্তে নরম হয়ে এলো এবং সে বুঝলো যে জাতপাতের ঊর্ধ্বে মানুষের মধ্যে মানবিকতা এবং সহযোগিতা, এটাই হচ্ছে আসল ধর্ম। সমাজে সমস্ত মানুষের মধ্যে যে জাতপাত, যে কুসংস্কার আবদ্ধ আছে, সেটাই সর্বশেষ কথা নয়। মানুষের মধ্যে মিল করে থাকা, ভেদাভেদ ভুলে গিয়ে, জাতপাতের কথা, ধর্মের কথা ভুলে গিয়ে মানুষকে সাহায্য করাই হলো প্রধান ধর্ম, এ কথা তার মনে পড়ে গেল। এবং তখন তার মনে একটু সহানুভূতির আবির্ভাব হলো এবং তারপর শেষমেশ তিনি ওই যে জল দিচ্ছিলেন, অর্থাৎ জলসত্রের মধ্যে জল দিচ্ছিলেন চিনিবাস, এটা পরীক্ষায় খুব পড়ে এই প্রশ্নটি, যে জলসত্রে যে লোকটি জল দিচ্ছিল তার নাম কি? তাহলে আমাদের অবশ্যই লিখতে হবে যে জলসত্রে যে লোকটি জল দিচ্ছিল তার নাম হচ্ছে চিনিবাস, জাতে সৎগোপ। তো শেষ পর্যন্ত সে চিনিবাসকে বলল যে তোমার যে ঘটিটা আছে, ঘটি বলতে কোনটা, সেই বাঁশের মধ্যে যে বাঁশের তৈরি যে গ্লাস করা হয়েছে, অর্থাৎ বাঁশের যে দিকটা গিঁট আছে
সেই একদিকের গিঁটটা রাখা হয়েছে আর একদিকের গিঁটটা কেটে ফেলা হয়েছে, ঠিক গ্লাসের মতো করা হয়েছে। সেটাকে বললো একটু ভালো করে মেজে দাও, মেজে ধুয়ে নাও, ভালো করে ধুয়ে ওটা করে আমার একটু জল দাও। আর বললে না একটু ব্রাহ্মণদের জন্য স্পেশাল করে সন্দেশ এনে রাখা আছে, তো ওটা আমাকে দাও, আমি খেতে চাই। তো এই ছিল আমাদের জলসত্র গদ্যাংশ। শেষ পর্যন্ত মাধব শিরোমণি মশাই জলসত্র থেকে জলপান করলেন জাতপাতের ঊর্ধ্বে গিয়ে। তো এখান থেকে অনেক কিছুই প্রশ্ন পড়ে, আমি পড়াতে পড়াতে বলে দিলাম। ছোট প্রশ্ন পড়ে, বড় প্রশ্ন পড়ে, জলসত্রটির বর্ণনা পড়ে, কচুচুষির মাঠ কেন নাম হলো সেটা পড়ে, নবাবগঞ্জ থেকে রতনপুরের দূরত্ব কতটা সেটা পড়ে, যে পাখিটি উড়ছিল সন্ধ্যার সময় সেই পাখিটির কী নাম সেটি পড়ে, জলসত্র কে বসিয়েছিল সেটি পড়ে, জলসত্রে যে লোকটি জল দিচ্ছিল তার নাম কি সেটা পরীক্ষায় আসতে পারে, গাছটা যে প্রকাণ্ড বটগাছটা ছিল সেই প্রকাণ্ড বটগাছটি প্রায় কয় বিঘে জমি জুড়ে ছিল সেটা আসতে পারে। তো এগুলো হলো ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন বলে দিলাম। এছাড়াও আরও আমাদের নোটসে এই জলসত্র গদ্যাংশ সম্পর্কীয় প্রশ্ন দেওয়া আছে এবং কোনগুলো করতে হবে সেগুলো আরও বলেও দেওয়া আছে। তো এরপরেও যদি কারোর বুঝতে অসুবিধা হয় আপনারা সরাসরি যোগাযোগ করবেন মুক্ত শিক্ষা কেন্দ্র, তেলিপুকুর, পূর্ব বর্ধমান, 9932726374। এখানে আমাদের সমস্ত কিছুর সুবিধা দেওয়া হয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের নোটস পত্র, সাজেশন, অ্যাসাইনমেন্ট। তো এরপরে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের মিরাজ স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ।